নমস্কার। বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর 25 থেকে 27 পর্ব আজকে শোনাব। স্নিগ্ধার আঙুলগুলো দরজার হাতলের গায়ে ছোঁয়া খেতে না খেতেই পিছন থেকে ভেসে এলো রিনির গলা। স্নিগ্ধা! স্নিগ্ধা কেঁপে উঠল। ভয় না অবাক নিজেও বুঝে উঠতে পারল না। শুধু বুকের ভেতরটায় যেন একসাথে অনেকগুলো ধুকপুক শব্দ উঠল। সে ধীরে ধীরে পেছনে ঘুরে দেখল রিনি দাঁড়িয়ে আছে, মুখে বিস্ময়, চোখে চাপা প্রশ্নচিহ্ন। রিনি বিরক্তির সুরে জিজ্ঞাসা করল, তুই এখানে কি করছিস? স্নিগ্ধা কাঁপা গলায় বলল, আমি বাথরুমে। রিনি তার কথার মাঝেই প্রশ্ন ছুঁড়ল, বাথরুমে কি যাবি? স্নিগ্ধা কিছু বলল না। তার চোখ নিজে থেকেই নামল দরজার নিচের দিকে। কিন্তু কোথায় সেই তরল, সেই লাল গাঢ় রং, সেই ধাতব গন্ধ? নেই কিছুই। মেঝে একেবারে শুকনো, নিঃশব্দ, নিস্তব্ধ। রক্তের ছিটে ফোঁটাও নেই, যেন কিছুই ঘটেনি। স্নিগ্ধা কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখে অবিশ্বাস। সে ভাবল, এত তাড়াতাড়ি কেউ কিভাবে রক্ত মুছে ফেলতে পারে? আর ভেতর থেকে তো কেউ বেরিয়েও আসেনি। তাহলে তবে কি আমি ভুল দেখলাম? না, আমি নিশ্চিত আমি দেখেছিলাম। বিক্রমভিলার সেই পুরনো ভয়ঙ্কর স্মৃতি ঝাঁপিয়ে পড়ল তার বুকের ওপর। সে ভাবল, একদিন বিক্রমভিলার রান্নাঘরের মেঝেতে হঠাৎ রক্তের দাগ দেখেছিলাম আমি। দাগটা যেন কাউকে টেনে নিয়ে যাওয়ার মতো। সেই দাগটা চলে গিয়েছিল কণিকার ঘরের দরজার নিচ দিয়ে ভেতরে। তারপর কণিকাকে ডেকে দেখাতে গিয়ে সেটা উধাও হয়ে গিয়েছিল। রক্ত, দাগ কিছুই ছিল না। পরে জানতে পেরেছিলাম অনির্বাণদা কণিকাকে বঁটি দিয়ে কুপিয়ে মেরেছিল। তারপর তার রক্তমাখা শরীরটা টানতে টানতে কণিকার ঘরেরই এক পাশে রেখে দেওয়ালে তুলে ঢেকে দিয়েছিল। কণিকা সেদিন ওই রক্ত দেখিয়ে আমাকে বোঝাতে চেয়েছিল খুনি তাকে রান্নাঘরে খুন করে টেনে নিয়ে তার ঘরের দেওয়ালের ভেতরই রেখেছে। এখানেও রক্ত দেখলাম, পর মুহূর্তে নেই। তবে কি এই বাথরুমেও? অন্যরকম পরিস্থিতি, কিন্তু সেই একই রক্ত, একই নিঃশব্দ ভয়। স্নিগ্ধার বুক কেঁপে উঠল, তার দম বন্ধ হয়ে আসছে। ভেতরে যেন হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, অথচ নিঃশ্বাস ভারী। ভেতর থেকে এখনো কাপড় কাচার শব্দ ভেসে আসছে। বালতিতে জল পড়ছে ধীরে ধীরে। স্নিগ্ধা আবার একবার হাত বাড়ালো বাথরুমের দরজার হাতলের দিকে। রিনির গলার স্বরেই সে ফিরে এলো বাস্তবে। কি ভাবছিস? ভেতরে শ্রেয়া কাপড় কাচ্ছে। তুই চল, আমি তোকে অন্য বাথরুমে নিয়ে যাই। স্নিগ্ধা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, তোদের দোতল্লাটা একটু দেখাবি? রিনির মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। এমন আবদার এই মুহূর্তে একেবারেই অনুচিত মনে হলো তার। কয়েকদিন আগেই গৌতম সাপের কামড়ে মারা গেছে। আজ সকালে আবার নতুন এক অঘটন। এমন সময় স্নিগ্ধা ঘর দেখতে চায়। তবু কিছু না বলে সে মুখ ভার করে স্নিগ্ধাকে নিয়ে দোতলায় উঠে গেল। স্নিগ্ধা ঘরগুলো দেখতে লাগলো। হঠাৎ একটা ঘরের জানলার কাছে এসে দাঁড়ালো। এই জানলার কাঁচেই সে সেদিন সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছিল। কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছুই অস্বাভাবিক লাগলো না। চারপাশ
একেবারে শান্ত, নিস্তরঙ্গ। কেউ নেই ঘরে। সে ঘর থেকে বেরিয়ে আরও ওপরে ছাদে উঠে এলো। সেখানে গিয়ে চারিদিকে ভালো করে খেয়াল করল। কাউকে দেখতে পেল না। সব কিছুই স্বাভাবিক। সে ভাবল, কাউকে এরা লুকিয়ে রেখেছে বলে তো মনে হচ্ছে না। নিচে নামতে নামতে স্নিগ্ধা হঠাৎ রিনিকে জিজ্ঞাসা করল, তোর মেয়ে বুলি কোথায় রে? ওকে তো দেখলাম না কোথাও। রিনি একটু ভেবে অপ্রস্তুত গলায় বলল, আমাদের ঘরে ঘুমাচ্ছে, দেখিসনি? স্নিগ্ধা মাথা নাড়ল, না তো, আমি তো তোদের শোয়ার ঘরে কাউকে দেখলাম না। রিনির মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে ব্যস্তভাবে বলল, সারা রাত এসি চলছে তো, ঠান্ডায় ও কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তুই হয়তো খেয়াল করিসনি। স্নিগ্ধা ভাবল, আমি তো খালি বিছানাই দেখেছিলাম, আমার ভুল তো হতে পারে না। সে আর কিছু না বলে ধীরে ধীরে রিনির সঙ্গে নিচে নেমে এলো। রিনি বিরক্তির সুরে বলল, আমার অনেক কাজ পড়ে আছে স্নিগ্ধা। স্নিগ্ধা মাথা নাড়ল, কিন্তু তার মন এখনও পড়ে আছে সেই বাথরুমের দরজার নিচে, যেখানে কিছুক্ষণ আগে রক্ত দেখেছিল। সে ভাবল, কি আছে ওখানে, দেখতেই হবে। সে ধীরে গলা নামিয়ে রিনিকে বলল, একটু বাথরুমে যাব, খুব জোর পেয়েছে। এই বলেই স্নিগ্ধা তাড়াতাড়ি আবার সেই বাথরুমের দিকে এগিয়ে গেল। এবার দরজাটা ভেজানো, আগের মতো পুরো বন্ধ নয়। ভেতর থেকে কোনো শব্দ নেই, নিস্তব্ধতা যেন ভার হয়ে ঝুলে আছে বাতাসে। সে একবার চারপাশ দেখে নিয়ে দরজাটা ঠেলল। দরজা ফাঁক হলো। সে দেখল ভেতর থেকে বেরিয়ে আসছে শ্রেয়া। হাতে একটা ভারী বালতি, ভরা ভেজা কাপড়ে। শ্রেয়ার চেহারা ক্লান্ত, মুখে একরাশ অন্যমনস্কতা। তার চোখে চোখ পড়তেই স্নিগ্ধা থমকে গেল। রিনিও এসে বাথরুমের কাছে দাঁড়ালো। শ্রেয়া কিছু না বলে রিনির দিকে তাকালো। তারপর বাথরুম থেকে বেরিয়ে স্নিগ্ধার পাশ কাটিয়ে সিঁড়ি ঘরের দিকে চলে গেল। স্নিগ্ধা তাড়াতাড়ি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাথরুমটা বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা টাইলসে আলো পড়ে ঝকঝক করছে। মেঝের অনেকখানি ভিজে, কিন্তু কোথাও রক্তের কোনো চিহ্ন নেই। নেই সেই ধাতব গন্ধ, নেই সেই গাঢ় লাল রং। স্নিগ্ধা ধীরে ধীরে চারদিকে নজর বোলালো। হঠাৎই সে মেঝের দিকে ঝুঁকে পা দিয়ে টাইলসের ফাঁকগুলো স্পর্শ করল। আঙুল ছুঁয়ে চেপে ঘষে ঘষে খুঁজতে লাগলো কোনো দাগ, চিহ্ন, হালকা কিছুও যদি থেকে থাকে, কিন্তু কিছুই নেই। তারপর সে উঠে দাঁড়ালো, চোখ ঘোরালো চারপাশে, তারপর হাত বাড়িয়ে এক এক করে বাথরুমের দেওয়ালে চাপ দিল, ফাঁপা কিছু আছে কিনা বুঝতে। কিন্তু সবই শক্ত, জমাট, স্বাভাবিক। অস্বাভাবিকতার লেশ মাত্র নেই। একবার দরজার দিকে তাকালো স্নিগ্ধা। এক দীর্ঘ ভারী নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। স্নিগ্ধা ধীরে ধীরে বেরিয়ে এলো বাথরুম থেকে। রিনি এখনও দাঁড়িয়ে আছে দরজার পাশে, মুখে রাগ আর বিরক্তির ছাপ স্পষ্ট। স্নিগ্ধা হঠাৎই জিজ্ঞাসা করল, রিনি, তোর মা আছেন? রিনি অবাক হয়ে তাকালো তার দিকে। কিছু বলার জন্য মুখ খুলতেই ওই সময় দেখা গেল সুবীর বুলিকে কোলে করে এসে দাঁড়ালো। সুবীর বলল, আমার মামুনির খুব খিদে পেয়েছে, খাওয়াও তো একে। স্নিগ্ধা বুলির দিকে তাকালো। তাকে দেখে খানিকটা স্বস্তি পেল বটে, কিন্তু সে স্বস্তির গভীরেও যেন এক অদ্ভুত খচখচে অনুভূতি রয়ে গেল। আজও বুলির চোখে সেই ভয়ের ছাপ, চুপচাপ গুটিয়ে থাকা এক নিঃশব্দ আতঙ্ক। ছোট্ট শরীরটা
কোলে মুড়ে বসে আছে একেবারে চুপচাপ, যেন আশেপাশের কোলাহল তার গায়েই লাগে না। তাকে দেখে মনে হচ্ছে ব্যথায় ভরা শরীর তার। রিনি ওর মুখের দিকে চেয়ে নরম গলায় বলল, আমার সোনা মায়ের খিদে পেয়েছে, চলো খেতে চলো। এই বলে সে সুবীরের কোল থেকে বুলিকে নিজের কোলে তুলে নিল আর রান্নাঘরের দিকে এগিয়ে গেল। স্নিগ্ধা চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎই তার মনে হলো, বাচ্চারা তো সাধারণত বাবা মায়ের কোল পেলে স্বস্তিতে মাখামাখি হয়ে যায়, খিলখিল করে হাসে, মুখ গুজে দেয় কাঁধে। কিন্তু বুলি, তার চোখে সে অভিমানী প্রশ্রয় নেই, নেই সেই স্বাভাবিক জড়িয়ে থাকা। বরং তার হাব ভাব, শরীরের ভঙ্গিমা সবই যেন বলে দিচ্ছে সে যেন এই কোলে স্বচ্ছন্দ নয়। ব্যাপারটা অদ্ভুত, অস্বাভাবিক, অস্বস্তিকর। স্নিগ্ধা ধীরে ধীরে রিনিদের বাড়ির বসার ঘর পেরিয়ে বারান্দা ধরে সিঁড়ি দিয়ে নেমে এলো। গেট দিকে এগোতে গিয়েই হঠাৎ একবার পিছনে তাকালো। বাড়িটা নীরব, স্থির, কিছু যেন বলতে চাইছে, অথচ মুখ খোলার আগেই থেমে যাচ্ছে। স্নিগ্ধার বুকের মধ্যে অদ্ভুত এক শীতল স্রোত বয়ে গেল। কিছু একটা এখানে লুকিয়ে আছে, দৃশ্যমান নয়, অথচ উপস্থিত। আলো ছায়ার আড়ালে, স্তব্ধতার গর্ভে, গভীর অন্ধকার। বুঝতে পারছে না ঠিক কী, কিন্তু এটা শেষ নয়। স্নিগ্ধা চুপচাপ গেট পেরিয়ে রাস্তায় উঠে গেল। স্নিগ্ধা রাস্তায় এসে দেখল সেই মৃতদেহ আর নেই, পুলিশ তুলে নিয়ে গেছে। তবু চারপাশে এখনও একটা চাপা উত্তেজনার ছাপ রয়ে গেছে। পাড়ার মানুষজন এখনও জটলা করে দাঁড়িয়ে আছে, কারোর চোখে আতঙ্ক, কারোর চোখে কৌতূহল। কে ছিল লোকটা? রাতে এখানে কেন এসেছিল? কীভাবেই বা মারা গেল? মুখটা এত বিকৃত কেন? সত্যি কি সাপে কামড়েছিল? নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। দুজন পুলিশ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজনের থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছে। কে কোথায় ছিল, কে কি দেখেছে, কেউ সাপ দেখতে পেয়েছে কি না, কিছু অস্বাভাবিক বা সন্দেহজনক লেগেছে কি না, এইসব জানার চেষ্টা চলছে। স্নিগ্ধা কিছু না বলে লোকজনের ভিড় পাশ কাটিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়ল। মনের ভেতর এখনও ঘুরপাক খাচ্ছে বাথরুমের দরজার নিচ দিয়ে বেরিয়ে আসা সেই রক্তের মতো তরলটার কথা, আর বুলির সেই ভীত মুখটা যেন অনেক কিছু বলে দিতে চাইছে। স্নিগ্ধা ভাবল, রিনি বলেছিল গৌতম সাপের কামড়ে মারা যাওয়ার পর থেকেই বুলি বদলে গেছে। তার ওপর সেই দিন সাপ দেখার পর থেকে সে আতঙ্কে আছে। কিন্তু আতঙ্কে থাকলেই কি শিশু মা বাবাকেও ভয় পায়? ভয়ের অভিজ্ঞতা কি এতটাই গভীর হতে পারে যে আপনজনের সান্নিধ্যেও সে নিরাপদ বোধ করে না? তাছাড়া বুলির ওই ছবি আঁকা, সেগুলোও তো অস্বাভাবিক। এই প্রশ্নগুলো স্নিগ্ধার মাথায় আসছে, উত্তর খোঁজার চেষ্টা করছে। স্নিগ্ধা ঘরে ঢুকতেই ভুবনবাবু বললেন, দেখেছ মা, কি ভয়ানক কাণ্ড ঘটেছে। এখানে থাকতে তো ভয় করছে। নতুন বাড়িতে এসে এ কি বিপত্তিতে পড়লাম বলো তো। দাদা মৃতদেহ দেখে এসে অসুস্থ হয়ে পড়েছে। স্নিগ্ধা ছুটে গেল সুরেনবাবুর ঘরে। ঘরে গিয়ে দেখল সুরেনবাবু শুয়ে আছেন, তন্ময় পাশে বসে আছে। স্নিগ্ধা উদ্বিগ্ন হয়ে তন্ময়কে বলল, কি হয়েছে বাবার? তন্ময় স্নিগ্ধাকে দেখে রেগে গিয়ে বলল, তুমি তো বলেছিলে তুমি যাও, আমি একটু পরেই আসছি। এটাই তোমার একটু পর? নিশ্চয়ই রিনিদের বাড়ি গিয়েছিলে। এখন কি ওদের বাড়িতে যাওয়ার এত দরকার ছিল?
সুরেনবাবু বললেন, চুপ কর, নিশ্চয়ই দরকার ছিল তাই গিয়েছিল। তন্ময় আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। সুরেনবাবু স্নিগ্ধার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, ওই মৃতদেহটা দেখে এসে বুকটা হুহু করছে। আমি আর কারোর মৃতদেহ দেখতে চাই না। তার চোখে জল এসে গেল, মনটা ভার হয়ে উঠল। মনে পড়ছে তার স্ত্রী অরুণা দেবী, ভাইয়ের বউ তন্দ্রা দেবী, ভাইঝি কণিকা আর ভাইপো মৃন্ময়ের কথা। স্নিগ্ধা বুঝতে পারল বিক্রমভিলায় ঘটে যাওয়া সেই নৃশংস হত্যাকাণ্ড স্মৃতি আবার ভেসে উঠেছে শ্বশুরমশাইয়ের মনে। সে সুরেনবাবুর পাশে বসল, তার হাত ধরে মমতা ভরে বলল, বাবা, জানি তোমার পুরনো কথা মনে পড়ছে। মনটা একটু অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো, না হলে আরও অসুস্থ হয়ে পড়বে। তোমায় দুপুরে ডাক্তারের কাছে নিয়ে যাব। মালিনী চা নিয়ে ঘরে ঢুকল। স্নিগ্ধা জিজ্ঞাসা করল, কখন এসেছ মালিনীদি? মালিনী বলল, এই একটু আগে। কি ভয়ানক কাণ্ড ঘটল, বাইরে বেরোতেই ভয় লাগছে। আচ্ছা বৌদি, সত্যি কি ওই লোকটিকে সাপে অমন ভয়ঙ্করভাবে কামড়ে মেরেছে? স্নিগ্ধা বলল, জানি না। মালিনী সুরেনবাবুর সামনে চায়ের কাপটা রেখে বলল, উঠুন বাবু, চা খান, শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে। এই বলে মালিনী ঘর থেকে বেরিয়ে গেল। সুরেনবাবু বললেন, ভেবেছিলাম বিক্রমভিলায় থাকলে ওদের সেই ভয়ানক মৃত্যুর কথা সবসময় মনে পড়বে, কষ্ট হবে, তাই তো এখানে চলে এলাম। কিন্তু ভুলতে পারছি কই, এখানে আরও অসুবিধা হচ্ছে। আটকে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু শুয়ে বসে থাকা আর খাওয়া। মনটা ভালো লাগছে না। কুসুমপুরে কত কাজ ছিল, কত লোকজন আসতো যেত, কত মানুষ সম্মান করত। কি থেকে যে কি হয়ে গেল! অনির্বাণ আর লতাদির লোভের জন্যই আমাদের পুরো সংসারটা তছনছ হয়ে গেল। এই বলে সুরেনবাবু কেঁদে ফেললেন। স্নিগ্ধার চোখেও জল এসে গেল। চায়ের কাপের দিকে তাকিয়ে সে দেখল চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সে স্নেহভরে বলল, মন খারাপ করো না বাবা, চা খেয়ে নাও। তোমার ছেলে অফিসে যাবে, রান্না করতে হবে। এই বলে স্নিগ্ধা উঠে দোতলায় নিজের ঘরে গেল। ঘরে গিয়ে দেখল তন্ময় নেই। সে বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে চোখ মুখে জল দিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিল। তারপর নিচে নেমে রান্নাঘরে ঢুকল। মালিনী সবজি কাটছে। স্নিগ্ধা বলল, সবজি কাটছো কেন? রান্না করব তাই। স্নিগ্ধা বিরক্ত হয়ে বলল, কি রান্না হবে না হবে তাই না জেনে সবজি কাটতে বসে গেছো? মালিনী বলল, দাদাবাবুর কাছে শুনেছি। স্নিগ্ধা অবাক হলো, তার কাছ থেকে না জেনে তন্ময়ের কাছে রান্নার কথা শুনেছে মালিনী। সে বলল, সরো, আমি রান্না করব, অন্য কাজ করো তুমি। মালিনী মুখ কালো করে রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে ঘর ঝাঁট দিচ্ছে। স্নিগ্ধা একা হাতে সবজি কেটে ধুয়ে রান্না করতে লাগলো। স্নিগ্ধার রান্না শেষ হলে তন্ময় খেতে এলো। সঙ্গে সুরনবাবু, ভুবনবাবু আর হরিপদও বসে পড়লেন খাওয়ার জন্য। কিন্তু আজও আগের দিনের মতোই কেউ কিচ্ছু খেতে পারল না। তন্ময় এক গাল মুখে দিয়েই মুখ বিকৃত করে রাগে চুপচাপ উঠে গেল। সুরেনবাবু আর ভুবনবাবু একে অপরের দিকে তাকিয়ে মাথা নেড়ে চুপ করে রইলেন। স্নিগ্ধার মুখ শুকিয়ে গেল, মনটা খারাপ হয়ে এলো তার। সে ধীরে ধীরে টিফিন বাটিতে খাবার ভরল, জলের বোতলে জল ঢেলে নিল, দোতলায় নিজেদের ঘরে গেল। তন্ময় পোশাক বদলাচ্ছে। স্নিগ্ধা কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, সরি,
কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমি তো ভালো খাচ্ছি, আমার তো খারাপ লাগছে না, তাহলে তোমরা কেন খেতে পারছো না? একটু বুঝতে পারছি না। তন্ময় আয়নার সামনে দাঁড়িয়ে চুপ করে শুনছে। স্নিগ্ধার কণ্ঠে কষ্টের ছোঁয়া। সে ঘুরে দাঁড়িয়ে হালকা গলায় বলল, চারপাশে যা চলছে তাতে তুমি ভেতরে ভেতরে খুব ভেঙে পড়েছ। সব চিন্তাভাবনার প্রভাব পড়ছে তোমার কাজে। রাতে গিয়েও মন অন্য জায়গায় চলে যাচ্ছে। অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। স্নিগ্ধা মাথা নেড়ে বলল, কিছুই তো খেলে না। তন্ময় হালকা হাসল। অফিসে গিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব, তুমি চাপ নিও না। সে টিফিন বাটি আর জল ভরা বোতল ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর স্নিগ্ধার হাতটা আলতো করে ধরে বলল, নিচে চলো, বাবাকে নিয়ে ঠিকমতো ডাক্তার দেখিয়ে নিয়ে এসো। তারা একসঙ্গে নিচে নামল। রোজকার মতো তন্ময় সবাইকে বলে অফিসে রওনা দিল। মালিনী সব কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছে। হরিপদ স্নিগ্ধাকে বলল, আমি একটু আসছি মা, মালিনী সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে আসি। স্নিগ্ধা ডাক্তার দেখাতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে মনে মনে ভাবতে লাগলো, কিছু একটা গণ্ডগোল হচ্ছে। রোজের মতো রান্না করছি, কিন্তু কেউ খেতে পারছে না কেন? তবে কি কেউ খাবারে কিছু মিশিয়ে দিচ্ছে? কোনো অশরীরী আত্মা, না কোনো অশরীরী শক্তি? কিন্তু আত্মা তো আমাকে বাঁচাচ্ছে, তাহলে এমন হচ্ছে কেন? আমি ছাড়া কেউ এই খাবার খেতে পারছে না, এর মানে কি? তার মন ধীরে ধীরে আতঙ্কে ভরে উঠল। একটা অজানা শীতলতা যেন ঘরের কোণায় ছায়া হয়ে দাঁড়িয়ে রইল। স্নিগ্ধা সুরেনবাবুকে নিয়ে উবের বুক করে গাড়িতে করে ডাক্তারের কাছে যাচ্ছে। সুরেনবাবু পাশের সিটে চোখ বন্ধ করে নিঃশব্দে বসে আছেন। গাড়ির ভেতরের ঠান্ডা হাওয়ায় স্নিগ্ধার চোখ ভারী হয়ে আসছে। মাথাটা একপাশে ঢলে পড়েছে। ক্লান্তিতে চোখ বুজে এলো। এই নিস্তব্ধতার মধ্যেই হঠাৎ কানে ভেসে এলো এক নিঃসঙ্গ কণ্ঠস্বর, নিচু, স্নায়ুতে কাঁপন ধরানো স্বর, যেন হাওয়ার ফাঁক গলে ঠিক কানে এসে লাগলো। তুমিই পারবে আমার মেয়েকে বাঁচাতে। স্নিগ্ধা চমকে উঠে চোখ খুলল। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই কণ্ঠস্বর সে শুনেছে আগে, রাতের সেই আত্মা, তার কান্না, তার অনুরোধ। গাড়ি সিগনালে দাঁড়িয়ে। স্নিগ্ধা গাড়ির বাঁদিকে জানলার কাঁচ দিয়ে বাইরের দিকে তাকালো। সে দেখতে পেল গাড়ির সামনের দিকে রাস্তার ধারে ফুটপাতের মতো এক ফাঁকা জায়গায় একা একটা ছোট্ট মেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ধীরে নিঃশব্দে। পিছনটা দেখা যাচ্ছে, ঘন চুল, হালকা দুলুনি, পরন্ত ছায়া, চেনা, খুব চেনা। স্নিগ্ধার বুক ধক করে উঠল। মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটা শব্দ, বুলি। মেয়েটার চুল, হাঁটার ছন্দ, এমনকি তার ছায়াটাও হুবহু বুলির মতো। স্নিগ্ধার দেরি করল না। দ্রুত গাড়ির দরজা খুলে নামার চেষ্টা করতেই ড্রাইভার সতর্ক করল, ম্যাডাম, এখানে নামবেন না, ট্রাফিক চলছে। কিন্তু স্নিগ্ধা কোনো কথা না শুনেই গাড়ি থেকে নেমে পড়ল। হাঁপাতে হাঁপাতে ছুটে চলল সেই মেয়েটির দিকে। স্নিগ্ধা মেয়েটির কাছে পৌঁছেই ডাকল, বুলি। মেয়েটি থেমে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। স্নিগ্ধা হঠাৎ থমকে গেল। না, এই মুখটা বুলির নয়। চেহারা সম্পূর্ণ অচেনা, চোখে মুখে ধুলোর ছাপ, পরনে মলিন জামা কাপড়, ঠোঁটে কাটা দাগ,
কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকম করুণ আর গভীর, যেন অনন্ত কোনো শূন্যতা থেকে তাকিয়ে আছে। স্নিগ্ধা এক পা এগিয়ে গিয়ে কাঁপা গলায় বলল, তুমি কে? কোথায় থাকো? তার গলার স্বর যেন নিজেরই অজান্তে ফেটে গেল। মেয়েটি কিছুই বলল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে, নিঃশব্দ, নিস্তব্ধ। তারপর আবার মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করল, ধীরে, এক অদ্ভুত খুঁড়িয়ে চলা ছন্দে। স্নিগ্ধা ছুটে এগিয়ে গেল, কাঁপা গলায় চিৎকার করল, শোনো, দাঁড়াও। মাত্র এক মুহূর্ত, শুধু এক পলক অন্যদিকে তাকিয়েছে সে। ফিরে দেখল মেয়েটি নেই, একেবারেই নেই। গাড়ি চলছে, মানুষ হাঁটছে, জীবনের ব্যস্ততা চলমান, কিন্তু কোথাও নেই সেই ছোট্ট মেয়েটির একটি চিহ্ন। স্নিগ্ধা বোবা চোখে চারদিকে তাকাতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন শক্ত হয়ে এলো। কোনো শব্দ বেরোলো না মুখ দিয়ে, শুধু অনুভব করলো একটা অজানা ভার তার বুকের গভীরে চেপে বসেছে। এই সময় সিগন্যাল সবুজ হয়ে গেছে, পিছনের গাড়িগুলো হর্ন পড়ে গেছে একটানা। উবের ড্রাইভার গাড়ি একটু সাইডে দাঁড় করিয়ে রাখল। সুরেনবাবু জানালার কাঁচ খুলে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছেন চিন্তিত মুখে। ড্রাইভার গাড়ি থেকে নেমে কাছে এসে বলল, ম্যাডাম, এখানে এভাবে হুট করে নামা ঠিক হয়নি আপনার। আপনি ঠিক আছেন তো? স্নিগ্ধা কোনো উত্তর দিল না, চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ল। ড্রাইভার আবার নিজের সিটে গিয়ে বসল। গাড়ি চলতে শুরু করল। সুরেনবাবু ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল মা? অমন করে দৌড়ে গিয়েছিলে কেন? স্নিগ্ধা ফিসফিস করে বলল, রিনির মেয়ে বুলির মতো একটা মেয়েকে দেখলাম, ওর পিছনে গিয়েছিলাম, কিন্তু সে ছিল না। গাড়ির ভেতর ফিরে এলো এক চাপা স্তব্ধতা। স্নিগ্ধা জানালার বাইরের দিকে চেয়ে রইল, কিন্তু চোখ যেন অন্য এক জগতে আটকে গেছে। মনের গভীরে এখনো ঘুরপাক খাচ্ছে সেই অদ্ভুত চোখের জোড়া, করুণ অথচ অলৌকিক রকম গভীর। সে কি সত্যি কোনো শিশু ছিল, নাকি অন্য কেউ, কোনো এমন সত্তা যার কণ্ঠস্বর কিছুক্ষণ আগে শুনেছিল সে? তুমি পারবে আমার মেয়েকে বাঁচাতে? স্নিগ্ধার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। বাস্তব আর অবাস্তবের মাঝখানে দাঁড়িয়ে সে যেন বুঝতে পারল এই রহস্য অনেক গভীর, অনেক অচেনা। উবের এসে থামল একটা বেসরকারি হাসপাতালের সামনে। স্নিগ্ধা সুরেনবাবুকে নিয়ে গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢুকল। ডাক্তার দেখার পর ডাক্তার জানালেন তার প্রেশার বেড়েছে, হার্টের কয়েকটা পরীক্ষা করানোর প্রয়োজন। স্নিগ্ধা সেগুলো হাসপাতাল থেকেই করিয়ে নিল। রিপোর্ট দেখে ডাক্তার আবার কয়েকটি রক্ত পরীক্ষা আর প্রেশারের ওষুধ লিখে দিলেন। এরপর স্নিগ্ধা প্রেশারের ওষুধ কিনে সুরেনবাবুকে নিয়ে উবের করে বাড়ি ফিরে এলো। ভুবনবাবু আর হরিপদ স্নিগ্ধার কাছ থেকে ডাক্তার কি বলেছেন তা জানতে চাইলেন। সব শুনে হরিপদ সুরেনবাবুকে ধরে তার ঘরে নিয়ে গেল। স্নিগ্ধা ফ্রেশ হয়ে এসে সুরেনবাবুকে খেতে দিয়ে নিজের খাওয়া সেরে নিল। খাওয়ার শেষে এঁটো থালা বাসন এক জায়গায় রাখছে। এমন সময় হরিপদ এসে একটু নিচু গলায় বলল, জানো মা, মালিনীর সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে এসেছি। ও একটা পুরনো বাড়িতে থাকে, একেবারে একা। পাড়ার কারোর সঙ্গে কথাবার্তা বলে না, না কোনো আত্মীয় স্বজন আসে, না কোথাও যায়। আর একটা জিনিস শুনলাম, ওর বাড়িতে কখনো আলো জ্বলে না,
সন্ধে হতেই চারিদিক অন্ধকারে ঢেকে যায়। বুঝতেই পারছো ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক। আমার তো সন্দেহ হচ্ছে। স্নিগ্ধা একটু চুপ করে শুনে বলল, হরি কাকা, কেউ একা থাকে, আলো জ্বালে না, তাই বলে সব কিছুতেই সন্দেহের চোখে দেখা ঠিক নয়। হতে পারে টাকার অভাব আছে, খরচ বাঁচাতে অন্ধকারেই থাকে, তাই বলে মানুষটা খারাপ এমনটা আগে থেকে বলা ঠিক হবে না। হরিপদ মুখ নামিয়ে চুপ করে গেল, কিন্তু তার মুখে উদ্বেগের রেখা স্পষ্ট। মালিনী এসে গিয়েছে। সে বাসন মেজে ধুয়ে ঘর ঝাঁট দিয়ে আবার বেরিয়ে গেল। স্নিগ্ধা সন্ধে দিয়ে চা বানিয়ে সবাইকে দিল। তন্ময় এখনও ফেরেনি। স্নিগ্ধা একা চায়ের কাপ হাতে নিয়ে খাওয়ার ঘরে চুপচাপ বসে আছে। চায়ে চুমুক দিতে দিতে ভাবছে বুলির কথা। মনটা কেমন অস্থির হয়ে উঠছে। বারবার মনে পড়ছে সেই কণ্ঠস্বর, তুমিই পারবে আমার মেয়েকে বাঁচাতে। আর তারপরই দেখা সেই ছোট্ট মেয়েটি, যার পিছনটা হুবহু বুলির মতো ছিল। তাহলে কি আত্মা কিছু বোঝাতে চাইছে? তবে কি বুলি কোনোভাবে নির্যাতিত? ঠিক তখনই ভুবনবাবু খাওয়ার ঘরের সামনে এসে দরজায় দাঁড়িয়ে বললেন, তুমি একা বসে আছো কেন মা? স্নিগ্ধা চমকে তাকালো। একটু মন খারাপের গলায় বলল, এমনি একটু ভাবছিলাম। ভুবনবাবু কাছে এসে বসলেন, বললেন, বুঝতে পারছি কিছু একটা ভাবছো। বলো তো, সকালবেলা সেই লোকটির মৃত্যু নিয়ে তোমার কি ধারণা? স্নিগ্ধা একটু চুপ করে থেকে বলল, কাকু, লোকটার শরীরে যে কামড়ের দাগ ছিল সেটা দেখতে সাপের কামড়ের মতোই, কিন্তু সেই দাগ মোটেই স্বাভাবিক নয়। আমি যে বড় সাপটিকে দেখেছিলাম সেই সাপই হয়তো লোকটিকে কামড়েছে। তবে আমার মনে হচ্ছে সেটা স্রেফ একটা সাপ ছিল না, সেটা হয়তো অন্য একটা কিছু, হয়তো সেই আত্মা, অথবা আত্মার কোনো রূপ, যেটা সাপের ছদ্মবেশে এসেছিল। তার কণ্ঠে এক ধরনের ধোঁয়াশা, যেন নিশ্চিত না হয়েও সে বিশ্বাস করতে চাইছে এই কামড়, এই মৃত্যু সব কিছুই কোনো সাধারণ প্রাণীর কাজ নয়। সে একটু থেমে গলা নামিয়ে বলল, আমার মনে হয় ওই মৃত লোকটার সঙ্গে রিনিদের কোনো না কোনো সম্পর্ক আছে। ওভাবে রিনিদের বাড়ির সামনে এসে সাপের কামড়ে মারা যাওয়াটা নিছক কাকতালীয় নয়। হয়তো রাতে এসেছিল রিনিদের বাড়িতে কোনো কাজে। ভুবনবাবু বললেন, হতেই পারে, ময়নাতদন্তের রিপোর্ট আসুক, অনেক কিছু পরিষ্কার হবে। স্নিগ্ধা হালকা মাথা নেড়ে বলল, জানো কাকু, আজ সকালে আমি রিনিদের বাড়িতে গিয়েছিলাম। সব ঘর ঘুরে দেখেছি। ওরা 6 জন ছাড়া আর কাউকে দেখিনি ওদের বাড়িতে। কিন্তু বাথরুমের দরজার নিচ দিয়ে ওই রক্ত কেন দেখলাম? রিনি এলে সেটি মিলিয়ে গেল কেন? ওই বাথরুমে হয়তো কোনো নির্মম কাণ্ড ঘটেছে, বা কারোর দেহ হয়তো দেওয়ালের আড়ালে। স্নিগ্ধা কেঁপে উঠল। এরপর সে ধীরে ধীরে সুরেনবাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় রাস্তায় যা ঘটেছিল সব খুলে বলল। সেই কণ্ঠস্বর, সেই অদ্ভুত চোখওয়ালা মেয়েটি, আর তার হঠাৎ উধাও হয়ে যাওয়া। শেষে সে বলল, কাকু, আমি স্পষ্ট দেখেছিলাম মেয়েটি পিছন থেকে একেবারে বুলির মতো দেখতে। হাঁটার ছন্দ, চুলের ধরন সব মিলিয়ে যেন ওই, কিন্তু চোখ দুটো ছিল অসম্ভব করুণ, গভীর, যেন কিছু বলতে চাইছে। সেই কণ্ঠস্বর,
তুমিই পারবে আমার মেয়েকে বাঁচাতে। শোনার পর থেকে বুলির মতো সেই ছোট্ট মেয়েটিকেও দেখলাম। তাহলে কি ওই ছোট্ট মেয়েটির সঙ্গে এই কণ্ঠস্বরের কোনো সম্পর্ক আছে? মনে হচ্ছে আছে। কি জানি কেন আমার মনে হচ্ছে আত্মা আমায় কিছু বোঝাতে চাইছে। বুলি কি নির্যাতিত? ভুবনবাবু কেঁপে উঠলেন, ধীরে ধীরে বললেন, কিন্তু বুলি তো রিনির মেয়ে, সে কেন নির্যাতিত হতে যাবে? স্নিগ্ধা শান্ত গলায় বলল, হয়তো এই কারণেই। সে মেয়ে, তার ওপর বোবা। ওরা হয়তো মেয়ে সন্তান চায়নি। ভুবনবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কিন্তু তুমি তো বললে সুবীর তাকে কোলে নিয়েছিল, তারা ভালোবাসে তার মেয়েকে। স্নিগ্ধা বলল, হতে পারে সেটা শুধু দেখানোর জন্য। বুলি ওদের কোলে স্বস্তিতে ছিল না। কিন্তু একটা জায়গায় মিলছে না কাকু। আত্মা বলেছিল আমার মেয়ের বিপদ, আমার মেয়েকে বাঁচাও। বুলি রিনির মেয়ে, তবে ওই মহিলা আত্মার মেয়ে কে? বুলি তো নয়। মাথাটা গুলিয়ে যাচ্ছে। রিনিদের বাড়ির প্রত্যেকটা মানুষের সম্পর্কে আমাকে জানতেই হবে কাকু, সব কিছু। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর 25 থেকে 27 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।